বিধানটাই হয় নাই আওয়ামী লীগের আকাঙ্ক্ষার প্রতি। আওয়ামী লীগের আকাঙ্ক্ষা জাতীয়তাবাদ, আমি একটু কয়ে রাখি, আমার জীবনেও মনে হয় না আওয়ামী লীগের আকাঙ্ক্ষা জাতীয়তাবাদ, আমার জীবনেও মনে হয় না আওয়ামী লীগের আকাঙ্ক্ষা ধর্মনিরপেক্ষতা। কারণ আওয়ামী লীগ ধর্মরে পুঁজি কইরা সবচেয়ে বেশি বাংলাদেশে অন্যায় করছে। আপনি খোঁজ নিয়ে দেখেন গত 15 বছরে সে যাদেরকে দুর্বল পাইছে, সে ধর্মীয় সংখ্যালঘু হোক, পাহাড়ি সংখ্যালঘু হোক, এই মানে অন্যভাবে সংখ্যালঘু হোক, যেমনে পারছে আওয়ামী লীগের অত্যাচারগুলি করছে। সুতরাং আওয়ামী লীগের আমার কখনোই ধর্মনিরপেক্ষ মনে হয় নাই, কখনো জাতীয়তাবাদী মনে হয় নাই, কখনো গণতন্ত্রী মনে হয় নাই। মনে হইলে সে কোনোদিন ভোট লয়ে এরকম করতে পারতো না। আমরা এটার মধ্যে এটা দেখছি। কখনো তাদেরকে সমাজতন্ত্রী মনে হয় না। সমাজতন্ত্রী হইলে বাংলাদেশে এতগুলি ঋণ খেলাপি হইতো না, এতগুলি অলিগার্ক সৃষ্টি হইতো না। আওয়ামী লীগ এই সংবিধানের 4 মূলনীতির একটাও মানে নাই। এটা হলো আমার ছোট্ট 2 পয়সার মধ্যে। কনস্টিটিউশন তার মানে এটা তো কনস্টিটিউশন তাহলে কমপ্লিটলি ফেল করছে। না আওয়ামী লীগ যা যা কিছু করছে, শুনেন হাসনাত, আমার মতটা হলো আওয়ামী লীগ যদি আপনারা কনস্টিটিউশন ভঙ্গ করছেন এই কারণে আপনাদের শাস্তি দিবে, এই একটা স্বপ্নের জায়গায় থাকে, আমি বলবো বাংলাদেশে কোনোদিন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হইলে বাংলাদেশের সংবিধানের মূলনীতি ধ্বংস করার জন্য আওয়ামী লীগের বিচার সবচেয়ে আগে করা উচিত। এই এক্সিস্টিং মূলনীতি ধ্বংস করার জন্য গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ একটাও সে মানে নাই। আমি এটা গ্যারান্টি দিয়ে কইতে পারি, একটাও মানে নাই। এটা অসংখ্য উদাহরণ দেওয়া যাবে। আমি ঘটনা লম্বা করছি, কিন্তু আপনারা যে সংবিধানটা করা হয়েছে, সংবিধানের মূলনীতির ভিত্তিতে করা হয়েছে, এটা কোনোদিনও বাস্তবায়ন করা হয় নাই। এটা আওয়ামী লীগ নিজেই খর্ব করছে। না, আওয়ামী লীগ খর্ব করছে না, আওয়ামী লীগ খর্ব করছে না। আমি শেখ হাসিনার আমলটায় আমি সাংবাদিকতা করি, আমি 15 বছরে কইতেছি আওয়ামী লীগ এটা হত্যা করছে। সুতরাং সংবিধানের দোষ আমি দেই না, সংবিধানের দোষ আমি দেই না। আমার কাছে মনে হয় সংবিধানে যাই থাক এটা এরকমই হয়েছিল। আপনারা কি করবেন সেটা নিয়ে আমি আসি, আপনাদের বক্তব্যে আসি। আওয়ামী লীগের কথা কয়ে লাভ নাই আমার এখন। আমি সেটাকে আমরা করব একটু করে বলি। সরকার যেহেতু বলছে যে এখন একটু করে করবো, সবার সাথে অংশগ্রহণ করে করবে, তখন আপনারা বলছেন যে ঠিক আছে, আপনারা সরকারকে বুঝাইতে সক্ষম হয়েছেন যে আপনারা কি চান, তাই তো ঠিক আছে। তাইলে আপনাদের মনে ওই শঙ্কা নাই? আমি একটু করে বুঝাই, আমি সুতরাং সেই ক্ষেত্রে পরবর্তী সিদ্ধান্তকে তো আমরা বিরোধিতা জানানোর কোনো ফ্যান্টাস্টিক, কোনো অসুবিধা নাই আমার। আপনি একটু করে বুঝায়েন আমারে, আপনার থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করার আছে আমার। মানে ইটস লাইক লেসন টু মি। আমি আপনাকে বলি, আপনারা যে প্রোক্লেমেশনটা বানাইছেন এটা সরকারের দিবেন, বিভিন্ন পলিটিক্যাল পার্টির অলরেডি দিবেন, তাই তো? না প্রোক্লেমেশন বানানো হয় নাই। না, প্রোক্লেমেশন না, দেখেন প্রোক্লেমেশন বানায়া সবাইকে দেওয়া হয় নাই। যে প্রোক্লেমেশন ফাইনাল করে সবাইকে দেওয়া হয়েছে, ফাইনাল না, একটা ড্রাফট কি করছেন কিনা, ড্রাফট করছেন কিনা? একটা ড্রাফট ছিল এবং ড্রাফটটাকে সবাইকে পাঠানো হয়েছে যে ওটা ওপেন, মানে ব্যাপারটা কি এরকম দাঁড়া আব্দুল্লাহ, যে ব্যাপারটা কি এরকম যে আপনারা একটা ড্রাফট করে পাঠাইছেন? মানে কমিউনিস্ট রেজিমে অনেকটা এরকম কথা কওয়া হইতো যে আমরা আসলে এই সভায় নেতার সিদ্ধান্ত সবাই মিলে সর্বসম্মতিক্রমে গ্রহণ করি। মানে আপনাদের সিদ্ধান্তই কি সবাই সর্বসম্মতি গ্রহণ করবে, নাকি ওই ড্রাফটের মধ্যে চেঞ্জ আসবে? ওটা জায়গা আছে না, ড্রাফটটা যদি চেঞ্জ নাই আসতো, ড্রাফটের যদি কোনো ধরনের নাই, তো আমরা তো বলতাম যে ধরেন এই প্রোক্লেমেশনটা দিলাম, এটা হচ্ছে সবাই মাইনা নেন। আমরা তো এটা বলি নাই। আমরা হচ্ছে একটা স্ক্র্যাচ এখানে ছিল এবং সবার এখানে দেখেন আপনি নিশ্চিত আপনারা যে ড্রাফটটা দিবেন সেই ড্রাফটটা সবাই সবার মতামত দিয়ে আইসা 15 তারিখের মধ্যে এটা আবার সবাই মাইনা, সবাই এটার সাথে একমত হয়েও যাবে, যাদেরকে আপনারা পাঠাচ্ছেন? আপনারা নিশ্চিত তাদের সাথে কথা হয়েছে আপনাদের? এখন যদি নিশ্চিত না হয় সেক্ষেত্রে গভর্নমেন্ট যে প্রমিস দিয়েছে সেই প্রমিসের ভায়োলেশন। কিসের ভিত্তিতে গভর্নমেন্ট এই প্রমিস দিল? গভর্নমেন্ট তো আরেক অংশীজনের মতামত জানে না, তাইলে আপনার কথা ঠিক হইলে আপনাদের মতামত জানে না। গভর্নমেন্ট যেহেতু বলেছে, আপনি ওই যে গতকালের যে এটা প্রেস রিলিজ বলেছে, সেখানে স্পষ্ট ভাষায় বলেছে যে সকল অংশীজনের ভিত্তিতে গভর্নমেন্ট নিজে ইনিশিয়েটিভ নেবে এবং সবার মধ্য দিয়ে যখন আসবে, তার মানে হচ্ছে গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি। গভর্নমেন্ট এই প্রমিসটা কেমনে করলো যখন গভর্নমেন্ট জানে না যে আরেকজন মানুষ কি বলবে? গভর্নমেন্ট যে জানে না সেটা তো আর আমার সাথে আলোচনা করে নাই। গভর্নমেন্ট অলরেডি জানে। না, যেহেতু গভর্নমেন্ট ডিক্লারেশন দিয়েছে তার মানে জানে। আমি যদি এটাকে আলোচনা, আপনার কাছে লজিক্যাল মনে হচ্ছে ব্যাপারটা? অবজেক্টিভ ডিসকাশনে যদি আসে গভর্নমেন্ট, দেখেন আপনি 15 তারিখের পরে যদি প্রোক্লেমেশন না হয় তাইলে কি হবে সেটা নিয়ে আপনি আলোচনা করতেছেন, আর আমি আলোচনা করতেছি না 15 তারিখের পরে না। কিন্তু এই যে জনাব আব্দুল্লাহ, আমি আলোচনা করতেছি এই প্রোক্লেমেশনটা কিসের ভিত্তিতে বা
কেমনে কইরা, প্রক্রিয়াটা কি, সবার মতামত কেমনে আসবে? আমি খালি এখানে দেখতেছি আপনার একটা প্রোক্লেমেশনের ড্রাফট কইরা, যেটাকে আপনি এখন স্ক্র্যাচ বলতেছেন, এইটা পাঠাইছেন বিভিন্ন লোকের কাছে। অন্য যারা অংশীজন আছে, আপনারা ছাড়াও তো আরো কিছু অংশীজন থাকতে পারে, 2-1 জন অথবা অর্ধেকজন, আপনারা একজন থাকতে পারে। তাদের মতামত যদি অ্যাকোমোডেট করতে হয়, তাহলে আপনারা তো জানেন না তারা এই আপনাদের স্ক্র্যাচের সাথে একমত হবে কি হবে না। আপনি বলতেছেন গভর্নমেন্ট জানলেও জানতে পারে, তো যদি না জানে, যদি গভর্নমেন্ট যেহেতু জানে, গভর্নমেন্ট জানে আরেকজন কি প্রস্তাব দিবে, গভর্নমেন্ট যেহেতু জানে এই কারণে ইনিশিয়েটিভ নিয়েছে। এখন আপনার যদি মনে হয় যদি 15 তারিখের পরে যদি বা হচ্ছে একটা আমরা আমাদের জায়গা থেকে 15 তারিখে আজকে বলেছি যে একদম দীর্ঘকাল আমরা আমাদের জায়গা থেকে আজকে বলেছি 15 তারিখের মধ্যে হইতে হবে, কিন্তু এটা দীর্ঘকাল, এটা অনন্ত অসীম সময় ধরে তো এটা হওয়া সম্ভব না। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে 15 তারিখ বলেছি। গভর্নমেন্ট যদি সেটাকে ভায়োলেট করে, গভর্নমেন্ট যদি একটা সময় বলে যে না রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয় না, সেটা হয় নাই, তো সেই জায়গা থেকে বা এই পার্টি অ্যাকোমোডেট মানে যদি গভর্নমেন্ট যদি বলে যে এই রাজনৈতিক দল এই অংশীজন, আমার মনে হয় আসাদ আপনি একটু মানে প্রক্রিয়াটার ব্যাপারে পরে নিশ্চয়ই আরো ক্লিয়ার করবেন। এখন তো এটা মাত্রই আজকে 31 তারিখ, আপনি নিশ্চয়ই 1, 2, 3 তারিখে আরো বেশি করে দেখবেন। আর এটা তো ক্লিয়ার ভাই, এটা তো ক্লিয়ার। না প্রক্রিয়াটা যে এটা কেমনে স্টেক হোল্ডারদের কাছে কি মতামত না হবে, কোন বিষয়গুলোর উপর জোর দেওয়া হবে, এটাকে ডায়লগ ভিত্তিক মতামত না হবে, মানে সবগুলি পক্ষ কিভাবে এক জায়গায় আসবে, নিশ্চয়ই সেটা একটা নিশ্চয়ই সেটা একটা প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়াটা নিশ্চয়ই আপনারা ফাইনাল করবেন, আমার অসুবিধা নাই, আপনারা ফাইনাল করেন আরো, কারণ এটা তো মাত্রই আপনারা জিনিসটা সামনে আসলো। হাওয়েভার আপনি অনুমতি দিলে আমি একটু পরের প্রশ্নে যাইতে পারি। পরের প্রশ্নের মধ্যে থেকে বা পরের বিষয় যদি বলি যে মানে প্রশ্নটা এরকম করতে পারি যে আপনি নিজেকে যথেষ্ট, মানে এই প্রশ্নটা একটু লেয়ার আছে, এটার প্রথম প্রশ্নটা একটু করে নেই, আপনি নিজেকে যথেষ্ট দেশপ্রেমিক শক্তি মনে করেন কিনা, দেশপ্রেমিক মনে করেন কিনা? আমি নিজেকে দেশপ্রেমিক মনে করি, তবে এটা হচ্ছে ওকে ফাইন, হ্যাঁ ইয়েস। না আপনি আরেক লাইন বলেন, অসুবিধা নেই, অসুবিধা না আমি দেশপ্রেমিক মনে করি, দেশপ্রেমিক মনে করেন। ওকে, জামায়াত ইসলামের আমির বলেছেন দেশে পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি দুটা, একটা হচ্ছে সেনাবাহিনী আর একটা হচ্ছে জামায়াত। আমাদের প্রশ্ন হচ্ছে আপনি তার বক্তব্যের সাথে একমত কিনা। 2 হচ্ছে যদি একমত না হন, দেশপ্রেমিক হইতে হলে আপনাকে সেনাবাহিনীর অংশ হইতে হবে অথবা জামায়াতের অংশ হইতে হবে, আপনি কোনটা? আমি জামাত নেতার এই বক্তব্য আমি শুনি নাই। আমি কি পড়ে শোনাবো কোটেশন? আমি দায়িত্ব নেই, আমি কোটেশন। জামায়াতের যদি জামায়াত থেকে ধরেন এই ধরনের বক্তব্য যদি এসে থাকে, আমি বক্তব্য মানে আমি জানি না এই ধরনের বক্তব্য উনি দিয়েছেন কিনা, আর যদি দিয়েও থাকেন তাহলে এটা নিয়ে আলোচনা আমার জায়গা থেকে আমি আলোচনার জন্য এই বাইনারি পজিশন আমি যেতে চাই না যে ওই পলিটিক্যাল পার্টি সাবস্ক্রিপশন করলে আমি দেশপ্রেমিক, ওইটা হচ্ছে এক ধরনের একটা জিনিস, একটা প্যারিকুয়াল একটা হচ্ছে আইডিয়া যে আমি এই আইডিওলজি থাকলেই হচ্ছে আমি দেশপ্রেমিক, আর ওই আইডিওলজি হলে দেশপ্রেমিক না, এই ধরনের ধারণাতে আমি বিশ্বাস করি না। আচ্ছা ঠিক আছে, ধরেন এটা এই বাইনারি ধারণাতে আপনি বিশ্বাস না করলেন, সেনাবাহিনী নিয়ে আপনি কি মনে করেন? আপনি কি মনে করেন বাংলাদেশের সেনাবাহিনী একটা পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি? এই বিষয়ে আমার মন্তব্য করা, আমি মানে একটা ডেসক্রিপশন দিতে পারবো। এই গণঅভ্যুত্থানে বাংলাদেশ সেনাবাহিনী যে ধরনের পদক্ষেপ নিয়েছে আমি অ্যাপ্রিসিয়েট করি। আবার কিছু কিছু জায়গায় অনেক ধরনের বক্তব্য এসেছে, বিবৃতি এসেছে, সেগুলো মনে হয় যে সেগুলো নিয়ে হচ্ছে হয়তো সমালোচনা হতে পারে এক্সিট দেওয়ার ক্ষেত্রে। তবে সেনাবাহিনীর যে ভূমিকা রেখেছে তারা 5 আগস্টের পূর্বে, তারা মানে অন্য কোনো ডিসিশন নিতেও পারতো, দেশের পরিস্থিতি অন্যদিকে যেতেও পারতো, তো তারা সেই জায়গায় যে তৎক্ষণকার সময় যে ভূমিকাটি রেখেছে সেটির জন্য আমি সাধুবাদ জানাতে চাই। তবে সেনাবাহিনীর সার্বিক বিষয় যে এটা লিটমাস টেস্ট তো খালেদ ভাই নাই, এটা লিটমাস টেস্ট আপনি কেমনে করবেন যে ইভেন্ট বেসিসে লিটমাস টেস্ট হয় না, যে এই ইভেন্টে দেশপ্রেমিক, ওই ইভেন্টে দেশপ্রেমিক, ওইভাবে দেশপ্রেমিকের লিটমাস টেস্ট নাই। কিন্তু এখন সার্বিকভাবে আপনি মানে এই সার্বিক জায়গায় যদি আপনি আওয়ামী লীগকে রাখেন, এই সার্বিকভাবে যদি আপনি এই জায়গায় গত একটা দীর্ঘ সময় ধরে যেই রাজনৈতিক দলের কারণে খালেদ মহিউদ্দিনরা দেশে সাংবাদিকতা করতে পারে নাই, ওদেরকে যদি এই সার্বিক এই ফরম্যাটে রাখেন, এই কম্প্রিহেন্সিভের ব্যাপারটায় রাখেন, তাইলে আওয়ামী লীগ ছাড়া ওই সার্বিকতার মধ্যে আমি সবাইকে রাখতে চাই, কিন্তু এই জায়গায় আওয়ামী লীগ আসবে। আচ্ছা, আওয়ামী লীগ বাদ দিয়ে বাকি সবাইকে রাখতে চান। একটা প্রশ্ন চলে আসে যে আপনি আওয়ামী লীগকে মানে প্রশ্ন আমি অন্যভাবে করি, যে ধরেন এখন একটা বড় কথা আছে হচ্ছে যে মুজিববাদকে বাদ দেওয়ার, মানে যেই কথাগুলিকে মুজিববাদ হিসাবে বলা হইতেছে আর কি, সেগুলিকে বাদ দেওয়ার। যেমন 31শে জুলাইও আমরা এটার মধ্যে দেখলাম যে মুজিববাদের আপনারা কবর করতে চান। এখন মুজিববাদ বলতে আসলে এক্স্যাক্টলি কোনটা? কারণ আমরা কিন্তু দেখেছি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ও আমরা কিন্তু এটা একদম দেখেছি যে
শেখ মুজিবের ভাষণ, বঙ্গবন্ধুর ভাষণ, 7 মার্চের ভাষণকে ইন্সপিরেশন হিসেবে ব্যবহার করার, যেটা আসলে আপনাদের সমন্বয়কদের মধ্যে থেকে কেউ কেউ এটা ব্যবহার করেছেন। আমরা দেখেছি ওই সময়কার স্লোগান ব্যবহার করার, তার কথা বলে মানুষকে ইন্সপায়ার্ড করার। তো এইটার এখন যে আবার আপনারা মুজিববাদের কবর চাচ্ছেন, সেইটার কারণ কি যে আপনারা পপুলিস্ট জায়গাটা থেকে, মানে জনতুষ্টিমূলক এই জায়গাটা থেকে এটা ধরতে চাচ্ছেন, নাকি ব্যাপারটা এরকম যে ওই সময় আপনারা এটা করেছেন যাতে আপনারা একটা কৌশল নিতে পারেন, যেই কৌশলে আবার বেশি লোক আপনাদের প্রতি আকৃষ্ট হতে পারে? কোনটা, মানে ওই সময়টা কৌশল ছিল নাকি এখনকারটা কৌশল? দুইটা তো দুই অবস্থান, তাই না? আচ্ছা, আমি আপনি আমার জন্য সহজ করে দিয়েছেন। এই মুজিববাদ হচ্ছে ওই আইডিয়াটা, আমি যখন আমার একটা যৌক্তিক দাবির জন্য দাঁড়াবো, তখন আমাকে সেন্স অফ উইনেস ডেভেলপ করতে হয় এই মুজিবের খুঁটির উপর দিয়ে। অর্থাৎ আমি এই মুজিবের খুঁটিতে আসি, এই মুজিব আইডিয়ার মধ্যে আমি বিশ্বাস করি, তাইলে হচ্ছে আমি যৌক্তিক দাবি জানাইতে পারবো। ক্যাম্পাস গুলাতে কি অবস্থা ছিল? ক্যাম্পাস গুলোতে অবস্থা ছিল, আপনি কোন একটা যৌক্তিক দাবি নিয়ে দাঁড়ান, আপনাকে দাবি জানাবেন আপনি 3 দিন, আর আপনাকে বাকি 5 দিন আপনাকে বারবার বলতে হবে আমি কোনো রাজনীতি করি না, আমি এটা অরাজনৈতিক দাবি, এটা অরাজনৈতিক দাবি। এবং এই দাবিটাকে হচ্ছে যথাযথ করার জন্য আপনাকে বারবার হচ্ছে বলতে হবে যে কি, ওই যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্য ঠাঁই নাই। অর্থাৎ বঙ্গবন্ধুর সাবস্ক্রিপশন ছাড়া, বঙ্গবন্ধুর খুঁটি ধরা ছাড়া আপনি কোনো একটা যৌক্তিক কোনো একটা দাবি দাঁড়াই করাইতে পারবেন না। ওই আইডিয়াটা হচ্ছে সামগ্রিকভাবে হচ্ছে মুজিববাদী আইডিয়া। অর্থাৎ রাষ্ট্রের সবকিছুকে একটা সেন্ট্রালাইজড একটা আইডিয়া থেকে সেখানে ম্যানিপুলেটেড হবে, এবং ওই আইডিয়াটা হচ্ছে আনক্রিটিক্যাল আইডিয়া। এই আইডিয়াটাকে আপনি কখনোই ক্রিটিক করতে পারবেন না। ওই আইডিয়াটা হচ্ছে সবকিছুই বঙ্গবন্ধুর স্বপ্ন, ওরকম ভাবে ওই লাইন থেকে একদম সেন্ট্রালাইজড করা হবে। ওই আইডিয়াটাই হচ্ছে মুজিববাদী আইডিয়া। এখন এটার ভাই এটা একটা হিস্টোরিক্যাল ন্যারেশন আছে, এটার এটা সামাজিক এক ধরনের ব্যাখ্যা রয়েছে, অর্থনৈতিক এক ধরনের ব্যাখ্যা রয়েছে, এই জিনিসটা সামাজিক বাস্তবতার এক ধরনের ব্যাখ্যা রয়েছে। এটা তো ম্যাথস না যে এটা হচ্ছে এই মুজিববাদের এই আইডিয়াটা তো আসলে ফর্মুলেটেড, বা মানে হিসাবটা কি, এটা কি হাসিনা সরকারের সময় মুজিববাদের আইডিয়াটা হয়েছে, নাকি মুজিববাদের আইডিয়া শেখ মুজিবুর রহমানের সময়ও ছিল? শেখ মুজিবুর রহমানের সময় ছিল। আপনার যখন মুক্তিযুদ্ধটা হয়েছিল ডিগনিটি, ইকুয়ালিটি এবং জাস্টিসের ভিত্তিতে, এবং সেখানে এসে 71 পরবর্তী সময়ে আইসা আপনি দেখেন এই প্রথম 71 পরবর্তীতে আপনার হচ্ছে কনস্টিটিউশনে এমন কিছু হচ্ছে আপনার আবার পিলার নিয়ে আসলো, যথা হচ্ছে যেখানে সোশ্যালিজম, ন্যাশনালিজম, তারপরে হচ্ছে এখানে নিয়ে আসলো হচ্ছে বাঙালি ন্যাশনালিজম আসলো। কিন্তু এগুলি তো আওয়ামী লীগেরও মূলনীতি না, এটা আওয়ামী লীগের নীতিও না, মানে এটা মানে দেখেন মুক্তিযুদ্ধটা, এটা হচ্ছে এটা কাদের মূলনীতি? এই মূলনীতিটা ছিল ভারত এবং সোভিয়েত পন্থী। যে সব মুক্তিযুদ্ধের সময়, সেই সময় দুইটা স্ট্রিম ছিল। আপনি যদি তৎকালীন সময়, আমি চেষ্টা করছি এখন পড়ার, বা আগেও পড়ার চেষ্টা করেছি, তৎকালীন সময় বদরুদ্দিন উমর এবং হচ্ছে ভাসানী আপনার লেখাগুলা যখন পড়ি, তখন দেখতে পাচ্ছি যে এখান থেকে কিন্তু একটা ব্যাপক একটা বিভাজন ছিল। অর্থাৎ যারা হচ্ছে পাকিস্তানের জন্য যে এই গণপরিষদটা করা হয়েছিল পাকিস্তানের জন্য, ওইটা দিয়ে হচ্ছে আমরা একটা বাংলাদেশের কনস্টিটিউশন বানাইলো, সেটাতে পুরো রিফ্লেক্ট পাইলো হচ্ছে একটা ব্যক্তির একটা ধারণা, যেটার পরবর্তী হচ্ছে আপনি মনে করতেছেন যে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এইটা হচ্ছে সংবিধানের মূল সমস্যার জায়গা। আপনি না আপনি একদম যে এভাবে কনক্লুশনে চলে গেলে হবে না। অর্থাৎ এই যে মুক্তিযুদ্ধটা হইলো ডিগনিটি, ইকুয়ালিটি এন্ড জাস্টিসের ভিত্তিতে, পরবর্তীতে আপনার মুক্তিযুদ্ধের যে সকল অংশীজনের কি মতামত নিয়ে এটা হয়েছিল নাকি পাকিস্তানপন্থী যারা রয়েছে, এটাও একটা মানে এটাকে অন্যভাবে ব্যাখ্যা করার একটা সুযোগ থাকবে, কারণ এই যুগে হচ্ছে কনটেক্সট ছাড়া কথা ইজিলি আমি বলতে চাচ্ছি, তৎকালীন সময় যে গণপরিষদটা করা হয়েছিল, সেই গণপরিষদটা হচ্ছে, এই গণপরিষদটা কিভাবে, মানে কোন নির্বাচনের ভিত্তিতে হয়েছিল? একটা ন্যাশনাল এবং প্রভিন্সিয়াল নির্বাচন, যে নির্বাচনটা এই তর্ক তো আমরা করতেই পারি, এই তর্ক আমরা সারা জীবন ধরে করতে পারবো যে এটা আসলে গণপরিষদ হয়েছিল কিনা, 70 সালে যারা নির্বাচিত হয়ে আসছিল তারাই গণপরিষদে বসবে কিনা, এগুলো তর্ক আমরা করতে পারি। কিন্তু আমি জানতে চাইতেছি যে আমরা এখন 72-এর সংবিধান বলি বা ইয়াটা বলি, এটার ক্ষেত্রে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এগুলিকে আমরা সমস্যা হিসেবে দেখতেছি কিনা, ভিসাভিস যেখানে আমাদের কাছে ডিগনিটি, ইকুয়ালিটি এবং সোশ্যাল জাস্টিস ছিল, এবং ডিগনিটি, ইকুয়ালিটি, সোশ্যাল জাস্টিসের এন্টিথিসিস আমরা গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদকে মনে করতেছি কিনা, যে একটা আরেকটার সাথে সাংঘর্ষিক।
না এন্টিথিসিস না, এখানে কন্ট্রাডিকশন আছে। কন্ট্রাডিকশন আছে, হ্যাঁ কন্ট্রাডিকশনটা একটু বলেন, কন্ট্রাডিকশনটা একটু বুঝি। কন্ট্রাডিকশন এখানে দেখেন একদম পুরাটাকে হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ বানাই ফেলছে, এখন সবগুলাকে একসাথে হচ্ছে একটা প্যাকেটে নিয়ে আসছে। এখন পুরা এই জায়গায় আপনি দেখবেন যে ওইখানে গণপরিষদ থেকে তখন কিন্তু যতীন্দ্র নারায়ণ লারমা কিন্তু তখন উনি অনির্দিষ্টকালের জন্য হচ্ছে গণপরিষদ। না ফ্যান্টাস্টিক, তাহলে এই একটা স্পেসিফিক সমস্যা পাওয়া গেল যে জাতীয়তাবাদটা এরকম বাঙালি এরকম হইতে পারবে না, তাই তো? দেখেন না সমস্যা না, এখানে আপনার প্রত্যেকটা স্টেক হোল্ডারের অ্যাকনলেজমেন্ট প্রয়োজন। আপনার যে জায়গায় সমাজতন্ত্র আছে সেই জায়গায় আবার আপনার এখানে ধর্মনিরপেক্ষতার যে আলাপটা, আপনার এখানে একটা ধর্মনিরপেক্ষতার আলাপ তো যুদ্ধের সময় ছিল না। এখন আমাকে আবার এখানে বলা হইতেছে হাসনাত আব্দুল্লাহ আজকে ক্যাপশন দেবে যে এ ধর্মনিরপেক্ষতার বিপক্ষে। এটা এই ধরনের একটা ছোট 2 লাইনের 4 লাইনের আলাপ আলোচনা দেওয়া সম্ভব না। সংবিধান বিশেষজ্ঞ আমরা দেখেছি, এটা আমি বুঝতে পারছি যে আমরা একটু মুভ অন করি। তার মানে আপনি বলতে চাইতেছেন যে ধর্মনিরপেক্ষতার আলাপটা আলাদা, কিন্তু সংবিধানে ধর্মনিরপেক্ষতা রাখা দরকার ছিল না, এটা রাখা হয়েছে, তাই কি? রাখা হয়েছে এবং এটাকে এখন বাদ দেওয়া কিভাবে আসছে, এটাকে কি এখন বাদ দেওয়া দরকার মনে করতেছেন আপনি? আবার ভাই না না নাকি এটা আপনি আলাপই চান না? আমি বুঝি না, কিন্তু এটা নিয়ে নাকি আপনি আলাপই চান না? না না আমি আলাপ চাই, আলাপ চাই, তবে সে হ্যাঁ অবশ্যই আলাপ চাই, সেটা আলাপ হওয়া উচিত। কিন্তু এটাকে যদি আপনি এভাবে বলতে চান, হাসনাত আব্দুল্লাহ এটা চাইছে যে সংবিধান হচ্ছে ধর্মনিরপেক্ষতা। আরে ভাই হাসনাত আব্দুল্লাহ চাইছে সেটা বলবো কেন? আমি আলাপটা বোঝার জন্য আলাপটা হচ্ছে যে মুক্তিযুদ্ধটা যেভাবে হয়েছিল, মুক্তিযুদ্ধটা যেই অবজেক্টিভ সামনে রেখে হয়েছিল, পরবর্তীতে ৭২-এর যে সংবিধানটা হয়েছিল, এই মুক্তিযুদ্ধের গণ আকাঙ্ক্ষার প্রতিফলনটা এই সংবিধানটাই হয় নাই, আওয়ামী লীগের আকাঙ্ক্ষার প্রতি। আওয়ামী লীগের আকাঙ্ক্ষা জাতীয়তাবাদ, আমি একটু কয়ে রাখি, আমার জীবনেও মনে হয় না আওয়ামী লীগের আকাঙ্ক্ষা জাতীয়তাবাদ, আমার জীবনেও মনে হয় না আওয়ামী লীগের আকাঙ্ক্ষা ধর্মনিরপেক্ষতা। কারণ আওয়ামী লীগ ধর্মরে পুঁজি কইরা সবচেয়ে বেশি বাংলাদেশে অন্যায় করছে। আপনি খোঁজ নিয়ে দেখেন গত 15 বছরে সে যাদেরকে দুর্বল পাইছে, সে ধর্মীয় সংখ্যালঘু হোক, পাহাড়ি সংখ্যালঘু হোক, এই মানে অন্যভাবে সংখ্যালঘু হোক, যেমনে পারছে আওয়ামী লীগের অত্যাচারগুলি করছে। সুতরাং আওয়ামী লীগের আমার কখনোই ধর্মনিরপেক্ষ মনে হয় নাই, কখনো জাতীয়তাবাদী মনে হয় নাই, কখনো গণতন্ত্রী মনে হয় নাই। গণতন্ত্র মনে হইলে সে কোনোদিন ভোট লয়ে এরকম করতে পারতো না, আমরা এটার মধ্যে এটা দেখছি। কখনো তাদেরকে সমাজতন্ত্রী মনে হয় নাই, সমাজতন্ত্রী হইলে বাংলাদেশে এতগুলি ঋণ খেলাপি হইতো না, এতগুলি অলিগার্ক সৃষ্টি হইতো না। আওয়ামী লীগ এই সংবিধানের 4 মূলনীতির একটাও মানে নাই, এটা হলো আমার ছোট্ট 2 পয়সার মধ্যে। কনস্টিটিউশন তার মানে এটা তো কনস্টিটিউশন তো তাহলে কমপ্লিটলি ফেল করছে। না না আওয়ামী লীগ যা যা কিছু করছে, শুনেন হাসনাত, আমার মতটা হলো আওয়ামী লীগ যদি আপনারা কনস্টিটিউশন ভঙ্গ করছেন এই কারণে আপনাদের শাস্তি দিবে, এই একটা স্বপ্নের জায়গায় থাকে, আমি বলবো বাংলাদেশে কোনোদিন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হইলে বাংলাদেশের সংবিধানের মূলনীতি ধ্বংস করার জন্য আওয়ামী লীগের বিচার সবচেয়ে আগে করা উচিত, এই এক্সিস্টিং মূলনীতি ধ্বংস করার জন্য। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ একটাও সে মানে নাই, আমি এটা গ্যারান্টি দিয়ে কইতে পারি, একটাও মানে নাই। এটা অসংখ্য উদাহরণ দেওয়া যাবে, আমি ঘটনা লম্বা করছি কিন্তু আপনারা যে সংবিধানটা করা হয়েছে, সংবিধানের মূলনীতির ভিত্তিতে করা হয়েছে, এটা কোনোদিনও বাস্তবায়ন করা হয় নাই। এটা আওয়ামী লীগ নিজেই খর্ব করছে। না আওয়ামী লীগ খর্ব করছে না, আওয়ামী লীগ খর্ব করছে না। আমি শেখ হাসিনার আমলটায় আমি সাংবাদিকতা করি, আমি 15 বছরে কইতেছি আওয়ামী লীগ এটা হত্যা করছে। সুতরাং সংবিধানের দোষ আমি দেই না, সংবিধানের দোষ আমি দেই না। আমার কাছে মনে হয় সংবিধানে যাই থাক এটা এরকমই হয়েছিল। আপনারা কি করবেন সেটা নিয়ে আমি আসি, আপনাদের বক্তব্যে আসি। আওয়ামী লীগের কথা কয়ে লাভ নেই আমার এখন। আমি